যত দেশেই যাই না কেন আর যত জায়গার খাবারই খাই না কেন, নিজের দেশ তো নিজের দেশই। নিজের মাতৃভূমিকে তো আর কখনো অস্বীকার করা যাবে না। তাই তো সবকিছু ছেড়ে ছুটে কাজকর্ম সব শেষ করে আজকে চলে আসছি কিন্তু নিজের মাটির টানে। যত যাই করি না কেন, মাতৃভূমির একটা টান যেন থেকেই যায়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আপনারা তো জানেন যে আমাদের থাইল্যান্ড যাওয়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে বাবাকে নিয়ে। যেহেতু বাবার ট্রিটমেন্ট শেষ আর বাবা তো একদমই চাচ্ছিল না ওইখানে থাকার জন্য। যদিও এটা বাবার সাথে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। লাস্ট টাইম যখন বাবাকে নিয়ে উমরায় গিয়েছিলাম তখন তো ওনার সময়টা কেটে গিয়েছিল, কারণ ওনার সাথে ওনার বয়সের অনেক লোকজন ছিল। আর এবার তো বাবাকে নিয়ে ট্রিটমেন্টের উদ্দেশ্যে যেহেতু আসলাম, সেহেতু বাবা ওখানে একা হয়ে গিয়েছিল আর একদমই সে ওইখানে থাকতে চাচ্ছিল না। তিনি আমাদেরকে বারবার বলছিল যে আমি তো বাংলাদেশে চলে যাব, যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা আবার পরে একবার এসে ঘুরে যেও। তাই তো আমাদের দুজনের ইচ্ছা থাকলেও আমরা আর ওইখানে সময় দিতে পারলাম না। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমরা আবার যাব থাইল্যান্ড। কিন্তু এবার যেহেতু বাবাকে নিয়ে এসেছি, বাবা অসুস্থ, বাবাকে তো আর আমরা চাইলেও একা পাঠিয়ে দিতে পারি না। এর জন্যই কিন্তু আমাদের সময় শেষ আর আমরা চলে আসছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল থাইল্যান্ডের সময় 2টা 35-এ। আর যেহেতু ইন্টারন্যাশনাল ট্রিপ আর ব্যাংককের জ্যামের কথা হয়তো বা অনেকেই জানেন, আমাদের বাংলাদেশের মতন কিন্তু ব্যাংককে প্রচুর পরিমাণ ট্রাফিক জ্যাম হয়। আর সেই ট্রাফিক জ্যামের ভয়ে আমরা প্রায় 10টা থেকে 10:30টার মধ্যেই আমাদের হোটেলটা চেক আউট করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। আমাদের হোটেল থেকে আমাদের এয়ারপোর্টের দূরত্ব ছিল 45 মিনিট। আর যদিও আমরা একটু আগেই চলে এসেছি, ওই যে বললাম যে ব্যাংককের প্রচুর জ্যাম, আর ব্যাংককের এই ট্রাফিক জ্যামের জন্য আমরা তো প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা আগে বের হয়েছি। আর এখানে দেখি রাস্তা পুরোটাই ফাঁকা। যাই হোক, আগে চলে এসেছি তো তাতে কি হয়েছে, এদিকে এয়ারপোর্টটাও একটু ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। আর আরেকটা কথা যেটা না বললেই না, যদিও ব্যাংককের মানুষগুলো কাপড় চোপড় খুব ছোট ছোট পরে, কিন্তু তাদের মনটা অনেক বড়। বিশ্বাস করেন গাইস, তারা এতটা ফ্রেন্ডলি আর এতটা হেল্পফুল, সেটা যদি আপনারা ব্যাংককে না যান তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আমরা তো হোটেল থেকে চলে এসেছিলাম গ্র্যাব বুক করে, আর আমাদের এবার হোটেল থেকে এয়ারপোর্টে আসার কারে ছিল একজন মহিলা ড্রাইভার। বিশ্বাস করেন গাইস, ওনার ব্যবহার এত ভালো ছিল। উনি আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে তোমরা কোথা থেকে এসেছো, কেন এসেছো, কোথায় ছিলে, কেমন খরচ হলো। মানে সে এত পরিমাণ ফ্রেন্ডলি আর এত সুন্দর করে কথা বলে যেটা না বললেই না। শুধু উনি বলেই না, ব্যাংককে যে কতদিন ছিলাম ততদিন যার যার সাথে আমাদের কথা হয়েছে, ব্যাংককের যারা লোকাল তারা এত ফ্রেন্ডলি আর এত হেল্পফুল, সেটার আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। যাই হোক, আমার তো খুব খারাপ লাগছিল যে আমি থাইল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করছিলাম, আবার বাংলাদেশের জন্য মনটা টানছিল। যদি এতটা খারাপ লাগতো না যদি আরেকটু সময় থাইল্যান্ডটা ঘুরে ফিরে দেখতে পারতাম। তো যাই হোক, বাবাকে নিয়ে গিয়েছি, বাবার অমতে তো আর কোনো কিছু চলবে না, যেহেতু উনিও একজন সিনিয়র সিটিজেন। আর থাইল্যান্ডে গিয়ে কিন্তু বাবার মন মানসিকতাও কেন জানি খুবই চেঞ্জ হয়ে গিয়েছিল। যে মানুষটা ভিডিও করতে ছবি করতে একদমই পছন্দ করে না, সে মানুষটা ভিডিও ছবি অনর্গল করে যাচ্ছিল। আমরা যেহেতু এয়ারপোর্টে অনেকটা টাইম আগেই চলে এসেছিলাম, সেহেতু আমাদের বোর্ডিং পাসের ডেস্ক কিন্তু চালু হয় নাই। আর এদিকে আমরা ঘুরে ফিরে দেখছিলাম, আর বাবা যেহেতু একটু সিক ছিল তাই বাবাকে নিয়ে একটা পাশে বসে কিছু ফাস্টফুডের খাবার দেওয়ার পর তার মেডিসিনটা তাকে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু বাবার খাবারে অনেকটাই নিষেধ ছিল, তাই চাইলেও আমরা বাবাকে যেন তেন খাবারটা দিতে পারছিলাম না। এক হচ্ছে বাবার নিষেধ, আরেক হচ্ছে থাইল্যান্ড, কোনটা হালাল কোনটা হারাম সেটাও জানি না, তাহলে চাইলেই তো আর সব খাবার দেওয়া যাবে না। বাবা মাত্র 2টা বিস্কিট খেয়ে একটু পানি খেয়ে মেডিসিন নিয়ে নিয়েছিল, আর এদিকে আমি একটা স্প্রাইট নিয়েছিলাম। আর বাবা তো এতদিন পরে কিছু বাঙালি পেয়ে তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগছিল। সে বললো যে এতদিনে আমার মনে হচ্ছে যে আমি একটু আমার আপনজনের কাউকে পেলাম। বাঙালিদের দেখে আমার মনটা খুবই ভালো লাগলো। বারবার বলছিল যে বাঙালিগুলাকে দেখে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এতদিন বোবা ছিলাম আর এখন আমি কথা বলতে শিখেছি। কি হাস্যকর না ব্যাপারটা। যাই হোক, আমাদের যেহেতু ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিল তাই তো আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। আর যেহেতু বাবা একটু অসুস্থ ছিল, চাইলেও বাবাকে নিয়ে অনেক তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে ফ্লাইটের জন্য যেতে পারছিলাম না, তাই তো আস্তে ধীরে সবাইকে রেখে আমরা ওইখান থেকে এসেছিলাম। আর থাইল্যান্ডের এয়ারপোর্টটা যেহেতু অনেকটাই বড়, তাই বাবা একটু রেস্ট নিচ্ছিল, তারপর একটু আবার হাঁটছিল। আর আমরাও আশেপাশের এয়ারপোর্টটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমরা যদিও আবার আসি, বাবা আবার কবে না কবে আসে, সেটা চিন্তা করে সবকিছু বাবাকে দেখিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম। আমার কাছে তো থাইল্যান্ডের এয়ারপোর্টটা এতটাই বড় মনে হচ্ছিল, আমি বারবার মনে করছিলাম যে আমরা কি
পথ ভুলে গেলাম। তো যাই হোক, এয়ারপোর্টে কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল আর এতটাই ক্লিন ছিল। আর এয়ারপোর্টের ভিতরে অনেক লোকাল ফ্রুটও বিক্রি করছিল। এটা নাকি স্নেক ফ্রুট, আর এটা হচ্ছে রামবুটান। আমি তো স্ন্যাক ফুডটা দেখে বাংলাদেশের জন্য কিছু নিয়ে আসছিলাম, যে বাচ্চারা দেখে হয়তোবা খুশি হয়ে যাবে, এনেছিলাম তো বাচ্চাদের খুশির কথা চিন্তা করে। আর আনার পর বাচ্চারা বলছিল যে এটা কেমন ফল, এটাতে এত বাজে স্মেল আর খেতেও এত বাজে টেস্ট। আর আমি যে শুধু স্ন্যাক ফ্রুট নিয়েছি তা কিন্তু না, এর সাথে আমি রামবুটানও নিয়েছিলাম, অ্যাভোকাডো নিয়েছিলাম, আর আরেকটা ফলের নাম জানি কি, এই ফলটা আমি শ্রীলঙ্কায় গিয়েও খেয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছিল, আমি এটাও নিয়ে এসেছিলাম। কিন্তু বাচ্চারা সব ফল খেলেও কেন জানি স্ন্যাক ফুডটা একদমই খেতে চায় নাই। ওরা বলছিল দেখতে তো সাপের মতন, ঠিক আছে, কিন্তু এটা টেস্ট খুবই বাজে ছিল। আর এর জন্য আমি বলবো যে আপনারা প্লিজ এই ফলটা থেকে বিরত থাকুন। এটার নামটাও যেমন বাজে, এটা খেতেও কিন্তু এটা টেস্ট স্মেল খুবই বাজে। আর যেহেতু এটা আমি এয়ারপোর্টের ভিতর থেকে কিনেছিলাম, সেহেতু আমি এটাকে কোনো লাগেজ বা ব্যাগে ভরতে পারি নাই, আমার হাতেই ছিল। আর এটা থেকে এত পরিমাণ বাজে স্মেল আসতেছিল এয়ারপোর্টের সেই প্লেনের ভেতরে, সেটার আমি আপনাদেরকে কি বলবো। অন্য যাত্রীরা তো অনেক দূরের কথা, আমার কাছেই খারাপ লাগছিল। শুধু যে এই ফল কিনেছি তা কিন্তু না, টুকটাক আরো অনেক কিছু শপিং করেছিলাম। যাই হোক, শপিং টপিং শেষ করে অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই প্লেনের সামনে, আর এটা করে আমরা চলে আসব বাংলাদেশে। ফিরে আসব আমাদের সেই চিরচেনা মাতৃভূমিতে, যে মাতৃভূমিতে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের প্রিয় মুখ, আমাদের আত্মীয় স্বজনেরা অপেক্ষার প্রহর টেনে বসে আছে যে কখন ওনাদের এই ভালোবাসার মানুষটিকে আমরা সুস্থ করে বাংলাদেশের পথে ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ প্রথম দিকটা আমাদের জন্য একটু কঠিন করলেও বাবার অসুস্থতার শেষ দিকটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো করেছেন। বাবা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, অবশেষে আমরা এক প্রকার যুদ্ধ শেষ করে আমরা বাবাকে নিয়ে চলে এসেছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। বাবার অসুস্থতার কারণে আমরা মেন্টালি অনেক ভেঙে পড়ে গিয়েছিলাম। আর বাবা মাঝে আমাদের জীবনে কত বড় অবলম্বন সেটা যার নেই সেই বুঝে। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের ভিডিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। যে মানুষটার জন্য দেশ থেকে বিদেশ এতটা ছোটাছুটি করেছে, সেই মানুষটা এখন সুস্থ আছে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।